আসসালামু আলাইকুম। আজ 12 অক্টোবর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাকে নিয়ে পিনাকির বক্তব্যে ট্রল, কেউ কেউ বলছে ফাঁদ। গণভোটের সময় নিয়ে অনড় জামাত এনসিপি। এই মুহূর্তে গাজার পরিস্থিতি কি? এবার বিস্তারিত। প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় বলেন, বিপথগামী কতিপয় সেনা সদস্য সেনাবাহিনীতে কু করতে পারেন, সুতরাং সবাই ঢাকার রাজপথে নেমে আসুন। কিন্তু রাজধানীতে এ নিয়ে কোনো রকম আশঙ্কা বা উত্তেজনা না দেখা যাওয়ায় এ নিয়ে রোববার সকাল থেকেই কেউ কেউ ট্রল করেছেন। প্রবাসী আরেক সাংবাদিক জুলকান নাইন সায়ের এ নিয়ে উষ্মা প্রকাশ করে পিনাকিকে ক্ষান্ত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন, গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষ নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ। যারা এই আহ্বান করেছেন তারা কিন্তু বলেননি আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি, বিমানে উঠেছি। দেশমাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুইয়ে দেশকে কু থেকে বাঁচাতে রওনা দিয়েছি। এসব গুজবে কান দিয়ে যদি সত্যি কতিপয় মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিত, তখন কি পরিবেশ তৈরি হতো? আমি স্রেফ বলি, যারা সারাক্ষণ বলে কু চায় না, এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরির বা ১-১১ সৃষ্টির পায়তারা করছে। এর পিছনে কাজ করছে ভারতীয় রয়ের এজেন্টরা। এমনভাবে খেলছে যে খালি চোখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে, কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কুয়ের প্রেক্ষাপট তৈরি করতে চায়। এটাই ভারতীয় প্ল্যান। সুতরাং কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে শিখুন। তবে এ নিয়ে এক ব্যাখ্যায় পিনাকি বলেছেন, আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের 4টি এপিসি প্রতি মাসে রোটেট করা হয়। প্রতিটার সাথে 2টা পেট্রোল পিক আপ থাকে। তার মানে 8টা এপিসি আর 16টা সৈন্য বোঝাই পেট্রোল পিক আপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে। রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে। এইটা বড় মুভমেন্ট। কিন্তু কথা হচ্ছে, এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি। কেন হয় নাই? সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যত্যয়। এই সেন্সিটিভ সময়ে সংশ্লিষ্টদের অবহিত না করার কারণে এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লেগেছে, আমাদের কাছেও লেগেছে। আমরা অবশ্যই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোস্বার কথা জানি। তাই এই সময়ে এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব। উপেক্ষা করা উচিত নয়। এটা প্রচেষ্টা হোক বা না হোক, সিভিল প্রশাসনকে না জানিয়ে এই মুভমেন্ট অস্বাভাবিক এবং যে কোনো কুয়ের চেষ্টা আমরা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা বসে থাকবো না। কিছু ঘটে যাওয়ার আগেই প্রিএমটিভ মেজার নিতে হয় এবং আমরা সেটা নেব। যে যাই বলুক, যে যেভাবে ট্রল করুক, একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম। আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ফ্রেস করতে সক্ষম। এইটা আমাদের সক্ষমতা। এইটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইতো এবং আমরা দেখাইতাম আমরা রাতেই মাঠে নামতে সক্ষম। সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সবকিছু পাল্টে গেছে। তখন আমরা ছাপা থাপড়াইতাম আর যারা ট্রল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল করতো হাসিনার ছবি গলায় নিয়ে। দড়ি দেখা সাপ মনে হইলে ক্ষতি নাই, কিন্তু সাপ দেখা দড়ি মনে হইলে আপনি মরিছেন। আমি এক্সট্রা কেয়ারফুল। এইটাই বিপ্লবীর চিহ্ন। কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হোমাশা করতে চায় তাদের চিনে নেন। এক মুহূর্ত অসতর্ক হইলে সব ধ্বংস হইতে টাইম নিবে না। তখন এই ট্রল ওয়ালারা দায়িত্ব নিবে না, লিখে রাখতে পারেন। বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অন্তত আমরা যারা বিপ্লবকে ওন করি, জুলাইকে ওন করি। আপনারাই দেখে নেন কারা পতিত আওয়ামী লীগের সাথে মিলে আজকে ট্রল করছে, তারাই জুলাইয়ের শত্রু। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গণভোটের সময়ে অনড় জামাত এনসিপি। প্রতিবেদনে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। শনিবার পৃথক বৈঠকে জামাত ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে নিজেদের মত তুলে ধরেছে। তাদের দাবি, ভোটের দিন গণভোট হলে জুলাই সনদের বিষয়ে মানুষের আগ্রহ কমে যাবে। এদিকে কমিশনের সুপারিশ পেলে গণভোটের বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে 15 অক্টোবরের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে কমিশন। আর বিকেলে
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাবেদুর রাসিনের সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সেখানে দল দুটোর নেতারা ভোটের আগে গণভোট করার পক্ষে নিজ নিজ যুক্তি তুলে ধরেন। বলেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংকট নিরসন ছাড়া সংস্কার অর্থহীন বলে জানিয়েছে এনসিপি। বৈঠকে জামাতের পক্ষ থেকে কমিশনকে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের সময় গণভোট হলে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হলো গণভোটের প্রতি মানুষের আগ্রহ থাকবে না, মানুষ দলীয় মার্কা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আরেকটি হলো জাতীয় নির্বাচনের দিন সংঘাত সহিংস ঘটনার মাধ্যমে অনেক কেন্দ্রের ভোট স্থগিত হয়ে পড়ার আশঙ্কা আছে। সেক্ষেত্রে গণভোটের কি হবে? একই সঙ্গে গণভোটের পক্ষে আরও যুক্তি তুলে ধরেন তারা। হামিদুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, আলোচনা তো গত বুধবারই শেষ হয়ে গেছে, তবে গণভোটের বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি, নতুন কোনো ভাবনা আমাদের নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি কমিশনকে পুনরায় এনসিপির পক্ষ থেকে জানানো হয় বলে সূত্রে জানা গেছে। গণভোট একটি প্রশ্নেই হতে পারে বলে মনে করেন তারা। সেখানে আপত্তির বিষয়টি রাখার পক্ষে নয় দলটি। তবে দলটির পক্ষ থেকে বলা হয়, আপত্তির বিষয়টি তুলে দিলে গণভোটের দিনক্ষণ নিয়ে তারা ছাড় দিতে রাজি। দলটি কমিশনকে বলছে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সমাধান না হলে সংস্কার আয়োজন অর্থহীন। জাবেদ রাসিন বলেন, জুলাই সনদের বিষয়ে গণভোটে একটি প্রশ্নের মাধ্যমে মীমাংসা করতে হবে, সেখানে আপত্তির বিষয়টি রাখা যাবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে পড়বে। একটি সূত্র বলছে, কমিশনকে জানানো হয় গণভোট আয়োজনের সময়সূচি সরকার ও নির্বাচন কমিশন ঠিক করবে। কমিশনের সুপারিশ পাওয়ার পরে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে গুম ও খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের রাজনৈতিক ও সমাজ জীবনে নতুন এক আলোচনার সূচনা হয়েছে। বিষয়টি সম্পর্কে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, সেনাবাহিনীর এই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছে। ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। দুঃখজনক হলেও সত্য, বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে তারা অন্ধ সহযোগী হিসেবে কাজ করেছেন। ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। তিনি আরও বলেন, তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বর্তাবে। ইতোমধ্যেই সেনাবাহিনী এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার ঘোষণা দিয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের হেফাজতে নিয়েছে। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই। জামাত আমির আশ্বস্ত করেছেন, কারো উপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। তিনি বলেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে অতীতের দায় মুছে যাবে এবং ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয় ব্যবহার করে জনগণের ক্ষতি করতে পারবে না। তিনি মনে করেন, এর ফলে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো কিছুই এই দেশের মানুষ গ্রহণ করে না। তার দাবি, নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে নতুন এক আন্দোলন শুরু হয়েছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি কোনো সংস্কার কমিশনের প্রস্তাব নয়, এটি এসেছে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। কিন্তু জনগণ এই পদ্ধতি চায় না, তারা চায় সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল, এখন কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল। সামনের নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ এখনই ভোট চায়। আমরা চেষ্টা করছি বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলতে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগ যেন হারিয়ে না যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য মিথ্যা যাচাই করা উচিত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16430 এই নাম্বারটি আজ থেকে সংরক্ষণে রাখুন। যে কোনো সময়ে যে কোনো আইনি সহায়তার জন্য 16430 এই নাম্বারে ফোন দিলে আপনি সহায়তা পেতে পারেন। সরকারের আইন বিভাগ কর্তৃক এই সেবাটি চালু আছে। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে, অফিস আদালতে আমরা বিপত্তির মুখে পড়ি। আইন আমার পক্ষে থাকার পরও আমি প্রতিকার পাই না, অথবা দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যায় ভুগছি,
আমার আইনি প্রতিকার প্রয়োজন, তখন আপনি এই নাম্বারে ফোন করে প্রতিকার পেতে পারেন। প্রিয় বন্ধুরা, অন্যদিকে যারা টাকার অভাবে মামলা করতে পারেন না, তারাও এই নাম্বারে ফোন করে অর্থনৈতিক সহযোগিতা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস 2025 সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত হিসেবে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর নাম ঘোষণাকে শান্তি ধারণার উপহাস বলে আখ্যা দিয়েছে। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে ইরানি দূতাবাস লিখেছে, যে ব্যক্তি গাজায় গণহত্যাকে ন্যায্যতা দেয় এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানায়, তাকে শান্তি পুরস্কার দেওয়া পশ্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপমূলক মানসিকতার আরেকটি নিদর্শন। দূতাবাস আরও জানায়, এই সিদ্ধান্ত শান্তি ধারণাকেই উপহাসের পাত্রে পরিণত করেছে। গত শুক্রবার নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে, তার ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে, কারণ মাচাদো প্রকাশ্যে ইসরায়েলি দখলদার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরম ডানপন্থী সরকারের সমর্থক হিসেবে পরিচিত। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে ভেনেজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল কুদসে স্থানান্তর করবেন, যা ওয়াশিংটনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া ভেনেজুয়েলার অবস্থান থেকে একেবারে বিপরীত। তার রাজনৈতিক দল ইতোমধ্যেই নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে দুই দেশের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রকাশ্য সমর্থক। তিনি ট্রাম্পকে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ এবং সাহসী ও দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। তার প্রশংসায় মাচাদো বলেছেন, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপই ভেনেজুয়েলায় গণতান্ত্রিক সংস্কারের পথ তৈরি করেছে। গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ধ্বংসস্তূপের মাঝেই আজান দিচ্ছেন মুয়াজ্জিনরা, নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা। দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, 2 বছরের যুদ্ধ গাজাকে প্রায় মিনারবিহীন করে দিয়েছে। যেসব মসজিদ একসময় নামাজের আহ্বানে মুখর ছিল, সেগুলো এখন ধুলা আর পাথরের স্তূপে পরিণত হয়েছে। শতাব্দী প্রাচীন স্থাপত্যের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই, যেন ইতিহাসই বোমার নিচে বিলীন হয়ে গেছে। গাজার সুজাইয়া এলাকার 62 বছর বয়সী আবু খালেদ আল নাজ্জার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেন, আমার বাবার কণ্ঠস্বর চেনার আগেই আমি মুয়াজ্জিনের কণ্ঠ চিনতাম। 50 বছর ধরে এখানে নামাজ পড়েছি, আর আজ মসজিদের দরজার পাশের নামাজের গালিচাটাও ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার 1244টি মসজিদের মধ্যে 835টি পুরোপুরি ধ্বংস এবং 180টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মামলুক ও অটোমান যুগের শতাব্দী প্রাচীন মসজিদও রয়েছে। পুরনো শহরের গ্রেট ওমারি মসজিদের ধ্বংসাবশেষে 27 বছর বয়সী মাহমুদ কান্দিল খুঁজছেন কিবলা দেয়ালের পাথর। তিনি বলেন, এই মসজিদ ছিল গাজার প্রাণ, এখন শুধু ধুলা। মনে হচ্ছে তারা শুধু ভবন নয়, আমাদের স্মৃতিও মুছে ফেলতে চায়। আল দারাজ পাড়ায় একসময় ছিল আল সাইদ হাসিম মসজিদ। তার ধ্বংসাবশেষের সামনে বসে 74 বছর বয়সী উম্মে ওয়াইল বলেন, আমি অসুস্থ থাকলেও প্রতি বৃহস্পতিবার এখানে সূরা আল কাহাফ পড়তাম। এখন যাওয়ার জায়গা নেই, তবু ঘরে বসে আমরা কোরআন পড়ব। আল্লাহ আমাদের কথা শুনবেন, যেখানেই থাকি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।